ওকে, আজকে যেটা করাবো সেটা হচ্ছে কার্বনেট আর ক্লাস্টিক রক। ওকে, এখানে বোঝার কিছু নেই, পুরো জিনিসটাই মুখস্থ করে নেওয়ার মতো। ওকে, আর যা স্লাইডে লেখা আছে ওর বাইরে অ্যাজ সাচ কিছু না পড়লেও হবে। ওকে, তো ফার্স্টে কার্বনেট শুরু করছি। তো কার্বনেট আর ক্লাস্টিক রকের মধ্যে ডিফারেন্স বলতে গেলে, কার্বনেট হচ্ছে যেটা আমার কেমিক্যাল প্রেসিপিটেশনের মাধ্যমে তৈরি হয়। ওকে, সেখানে ওয়েদারিং বা মেকানিক্যাল কোনো জিনিসপত্র থাকে না, যেটা ক্লাস্টিকে থাকে। ক্লাস্টিক হচ্ছে একটা টেরিজেনিয়াস ক্লাস্টিক রক বা টেরিজেনিয়াস রক, সেম জিনিস। তো ওটা হচ্ছে কন্টিনেন্টাল ওয়েদারিং এর ফলে ওয়েদার মেটেরিয়ালটা মেকানিক্যাল ট্রান্সপোর্টের মাধ্যমে কোনো একটা জায়গাতে ডিপোজিট হওয়ার ফলে যে রকটা তৈরি করে সেটাকে বলা হয় আমার ক্লাস্টিক সেডিমেন্টারি রক বা টেরিজেনিয়াস সেডিমেন্টারি রক। ওকে, আর কার্বনেটটা হচ্ছে নন টেরিজিনিয়াস বা নন ক্লাস্টিক। ওকে, এখানে মেকানিক্যাল ওয়েদারিং এর কোনো গল্প নেই, পুরোটাই আছে সি ওয়াটারের মধ্যে। তার কম্পোনেন্ট কম্পোজিশন গুলো ফ্লোটিং অবস্থাতে আছে, তারপর সেটা যখন সেটেল ডাউন করে কেমিক্যাল যে প্রেসিপিটেশনটা হয় তার মাধ্যমে যে রকটা আমি পাই সেটাকে আমি বলি কার্বনেট। ওকে, তো এই প্রথম এইখানে যেটা আছে যে কার্বনেটের যে কমন যে মিনারেল কম্পোজিশন গুলো সেটা হচ্ছে লাইমস্টোন আর একটা হচ্ছে ডলোমাইট। তো লাইমস্টোন কেমিক্যাল বা বায়োকেমিক্যাল দুভাবেই হতে পারে। বায়োকেমিক্যাল মানে হচ্ছে এই CaCO3 গুলো, যেগুলো সেল মানে বাইভাল গ্যাস্ট্রোপোড এদের সেলের যে কম্পোজিশন সেই কম্পোজিশনটা কার্বনের রক দিতে পারে, এবং সেই যে CaCO3 সেটা বায়োকেমিক্যাল। ওকে, আর ডলোমাইট পিওরলি কেমিক্যাল। এইসব ডায়াগ্রাম কোনো দরকার নেই এগুলো। ওকে, এরপর হচ্ছে এই যে কার্বনেট সেডিমেন্টের অরিজিন অফ কার্বনেট সেডিমেন্টেশন। তো এই কার্বনেট সেডিমেন্টেশন মেনলি ফর্ম করে হচ্ছে এই চারটে পয়েন্ট ইম্পর্টেন্ট। 30 ডিগ্রি নর্থ থেকে 30 ডিগ্রি সাউথ ল্যাটিটিউড। শ্যালো মানে সেলফ যে এরিয়াটার মধ্যে কন্টিনিউয়াস সেলফ স্লোপ রাইজ যে ব্যাথিমেট্রি যেটা আছে সেটা শুধুমাত্র কন্টিনেন্টাল সেলফ পর্যন্ত। ওকে, উইদিন দ্য ফটিক জোনটা কি 10 থেকে 20 মিটারের মধ্যে। মেরিন ওয়াটার অবভিয়াসলি, অ্যান্ড অলসো অ্যাকুমুলেট ইন ডিপ ওয়াটার। এইটা কিভাবে অ্যাকুমুলেট করে, সেটা হচ্ছে উজ বা লাইমস্টোন মেড আপ অফ স্কেলিটন ও পেলাজিক মাইক্রো অর্গানিজম। যেগুলি পেলাজিক মাইক্রো অর্গানিজম এই জায়গাটা অ্যাকচুয়ালি। কিন্তু মেন যেটা সেডিমেন্টেশন কার্বনের যে ডিপোজিশনের জায়গা সেটা হচ্ছে কন্টিনেন্টাল সেলফ পজিশন। কন্টিনেন্টাল সেলফ, এটাকে অনেক সময় বলা হয় প্ল্যাটফর্মাল ডিপোজিট। ওকে, তো এই জিনিসটা হচ্ছে ইয়েটা। ওকে, তো এরপরে একটা জিনিস হচ্ছে যে এই যে জলটা এই 10 থেকে 20 মিটারের মধ্যে ফটিক জোনে কন্টিনেন্টাল সেলফের যে জলটা, ওই জলটাকে হতে হয় কাম। ওকে, অ্যাজিটেটেড ওয়াটারের মধ্যে কিন্তু কোনো কার্বনের ডিপোজিট হয় না, কিন্তু ওই জলের মধ্যে একটা সার্কুলেশন লাগবে। ওকে, যদি জলের মধ্যে সার্কুলেশন না হয়, তার মানে এইখানে যেটা লেখা আছে লাইম মার্ট নিডস কাম কন্ডিশন বাট ইফ দ্য ওয়াটার ইজ স্ট্যান্ড স্টিল ফর এ লং টাইম, অর্থাৎ জলটার মধ্যে কোনো এই সার্কুলেশন নেই। তো CO2 from aquatic plants animals got dissolved in the sea water makes ocean water acidic. Carbonate can't be deposited in acidic water, কারণ অ্যাসিডিক ওয়াটারে কার্বনেটটা সলিউবল অবস্থাতে থাকবে। ওকে, তো সেই জন্য কাম কন্ডিশন লাগবে, কিন্তু ওয়াটার সার্কুলেশন লাগবে। আবার সেই জলটা আবার অ্যাজিটেটেড হওয়া যাবে না, মানে সেখানে ওয়াটার সার্কুলেশন থাকবে কিন্তু কোনো রকম টার্বুলেন্ট ফ্লো থাকা যাবে না, ল্যামিনার ফ্লোতে ওয়াটার সার্কুলেশনটাকে হতে হবে। তবেই ওই CO2টা ওখানে স্টোর হতে পারবে না। CO2 স্টোর না হতে পারলে জলের কন্ডিশনটা অ্যাসিডিক হতে পারবে না, তাহলেই আবার কার্বনের ডিপোজিট হতে পারবে। তো এই স্লাইডটা একটু হলো ইম্পর্টেন্ট। দাদা, হুম, ওটা কি কি বললে? ল্যামিনার না টার্বুলেন্ট কি বললে? ল্যামিনার ফ্লো হতে হবে, টার্বুলেন্ট হলে হবে না। কোনো অ্যাজিটেশন আচ্ছা থাকলে চলবে না, কিন্তু সার্কুলেশন থাকতে হবে। আচ্ছা আচ্ছা। ওকে, নেক্সট হচ্ছে এইটা মডার্ন কার্বনেট সেডিমেন্ট। এখানে এই মডার্ন কার্বনেট সেডিমেন্টে মেনলি ম্যাগনেসিয়াম ক্যালসাইটটা বেশি থাকে, মানে যে ডলোমাইটটা থাকে সে মডার্ন কার্বনেট সেডিমেন্টে Mg পরিমাণটা ডলোমাইটে বেশি থাকে, কারণ কে আসছে,
কারণ ডলোমাইটের কম্পোজিশন হচ্ছে এই যে CaMgCO3 2। তো মডার্ন অ্যানালগাসগুলোতে এমজির পরিমাণটা বেশি থাকে। ওকে, এখানেও সেম জিনিস লেখা আছে যে অ্যানসিয়েন্ট কার্বনের রক কী কী হতে পারে সেটা এইখানটা একটু দেখে নেওয়া যাক যে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স। An antipathetic relationship exists between the carbonate sediment and silicic sediment due in large part of the biology of carbonate sediment forming organism। তো জিনিসটা কি বলছে যে হাই টেরিজিনিয়াস সেডিমেন্টেশন রেট ইনক্রিজেস টার্বিডিটি হুইচ ইনহিবিটস দ্য ফটোসিনথেসিস বাই বেন্থিক অর্গানিজম। মানে টেরিজিনিয়াস সেডিমেন্টে যেখানে টার্বিডিটি থাকবে সেখানে ফটোসিনথেসিসটা ইনহিবিট করবে এবং বেন্থিক অর্গানিজমগুলো মারা যাবে। তো গিল ব্রেদার যেগুলো সাজ অ্যাজ কোরাল গেট ক্লগড আপ অ্যান্ড ডাই। ওকে, তো তার মানে এই টেরিজিনিয়াস সেডিমেন্টেশনে যখন আমার টার্বিডিটি যে জিনিসগুলো থাকবে সেখানে আমার এই বেন্থিক অর্গানিজমগুলো মারা যেতে পারে এবং ওই কার্বোনেটের মধ্যে ওই ডেড সেলগুলোর পরিমাণটা বাড়তে পারে। ওকে, দ্য স্ট্রাকচার অ্যান্ড টেক্সচার অফ কার্বনেট রক মোস্টলি রিফ্লেক্ট ইন্ট্রাবেসিনাল, কারণ বেসিনের মধ্যে তৈরি হচ্ছে ইন্ট্রাবেসিনাল বায়োলজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল ফ্যাক্টরস। কাইনেটিক এনার্জি কারেন্ট, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, এই লাস্টের পয়েন্টটা। কাইনেটিক এনার্জি ইন দ্য ডিপোজিশনাল এনভায়রনমেন্ট ইনফ্লুয়েন্স দ্য গ্রেন সাইজ অ্যান্ড সর্টিং, কারণ আগে প্রাইমারি স্ট্রাকচারে পুরো যেটা পড়ালাম যে গ্রেন সাইজ সর্টিং রাউন্ডনেস পুরোটাই একটা মেকানিক্যাল ফেনোমেনা এবং সেখানে কাইনেটিক এনার্জি ওই ডিপোজিশনাল এনভায়রনমেন্টে কীরকম থাকবে তার উপরে সাইজ সর্টিং এসব ডিপেন্ড করবে। ওকে, কিন্তু কার্বোনেট সেডিমেন্ট আর মোস্টলি বায়োজেনিক অ্যান্ড মে নট এক্সপিরিয়েন্স এনি ফিজিক্যাল ট্রান্সপোর্ট। যেটা বললাম যে কার্বোনেট সেডিমেন্টেশনের ডেফিনেশনই আছে যে কোনো রকম ফিজিক্যাল ট্রান্সপোর্ট নেই, ডিরেক্ট ওয়াটার কলম থেকে বায়োকেমিক্যাল প্রেসিপিটেশন। সো দিস ক্যান ফাউন্ড গ্রেন সাইজ সর্টিং অ্যান্ড ডিপোজিশনাল রিলেশনশিপ। তার মানে কার্বোনেট সেডিমেন্টেশনের মধ্যে এই ফ্লুভিয়াল হাইড্রোলিক্সের যে সাইনটা আমার টেরিজিনিয়াস বা ক্লাস্টিক রকের মধ্যে থাকে সেই সাইনটা কিন্তু কার্বোনেটের মধ্যে থাকবে না, কারণ কার্বোনেটে কোনো ফিজিক্যাল ট্রান্সপোর্ট হয় না। তাই গ্রেন সাইজ সর্টিং এই সমস্ত জিনিসগুলো কার্বোনেট সেডিমেন্টেশনের ক্ষেত্রে বলা যায় না। এইটা একটা ইম্পর্টেন্ট স্লাইড। ওকে, তো প্রথমে যেটা হচ্ছে কার্বোনেট সেডিমেন্টেশন সিজিলাস্টিক ডিফারেন্স, যে মোস্ট সেডিমেন্টস অকার ইন শ্যালো ট্রপিক্যাল এনভায়রনমেন্ট 30° নর্থ থেকে 30° সাউথ, আর শ্যালো মানে হচ্ছে প্ল্যাটফর্মাল। ক্লাইমেট ইজ নট এ কনস্ট্যান্ট অ্যান্ড সেডিমেন্ট অকার ওয়ার্ল্ড ওয়াইড অ্যাট অল ডেপথস। এটা কোনো রকম ক্লাইমেটের সঙ্গে তার কোনো রিলেশন নেই। মোস্ট সেডিমেন্ট আর মেরিন এনভায়রনমেন্টস, আর সেডিমেন্টস আর ফ্রম মেরিন টেরেস্ট্রিয়াল এনভায়রনমেন্টস। ওকে, টেরেস্ট্রিয়াল মানে ফ্লুভিয়াল নদী সেখানেও হতে পারে, মেরিনেও হতে পারে। কারণ মেরিনে কি করে হতে পারে? টার্বিডিটি কারেন্ট। টার্বিডিটি কারেন্ট মানে বৌমা সিকোয়েন্স পুরোটাই কিন্তু সিলিসিক্লাস্টিক। Sediment grain size depends on the size of organism skeleton and calcified hard parts। Obviously সেডিমেন্টের গ্রেন সাইজটা অর্গানিজমের যে স্কেলিটন গুলো আছে, বাইভালভ যে স্কেলিটন গুলো আছে সেইগুলোর উপরে ডিপেন্ড করবে। এক মিনিট দাঁড়াও। এক মিনিট। হুম, তো তো সেডিমেন্টের গ্রেন সাইজটা ওই বাইভালভের যে স্কেলিটন যে ক্যালসিফাইড হার্ড পার্টগুলো ওগুলো সাইজের উপর ডিপেন্ড করবে, কারণ এখানে মেকানিক্যাল হাইড্রোলিক এনার্জি এসবের কোনো গল্প নেই। আর সিলিসিক্লাস্টিকের সেডিমেন্ট গ্রেন সাইজ ডিপেন্ডস অন দ্য হাইড্রোলিক এনার্জি অফ দ্য এনভায়রনমেন্ট। তারপরে হচ্ছে লাইম মাড ইন্ডিকেটস দ্য প্রেজেন্স অ্যান্ড গ্রোথ অফ অর্গানিজম হুজ ক্যালসিফাইড পার্টস আর মাড সাইজ ক্রিস্টালাইজ। অ্যান্ড হেয়ার মাড ইন্ডিকেটস দ্য সেটলিং অফ সাসপেনশন। তার মানে এখানে লাইম মাডটা ইন্ডিকেট করছে যে ওই অর্গানিজমটা গ্রোথ করছে, প্রেজেন্স করছে, সেটাই মানে এক্সট্রা কোনো এনার্জেটিক কন্ডিশনে কোনো ডিফারেন্সিয়েট হচ্ছে না মাড কার্বোনেটের প্রেজেন্ট থাকলো কি থাকলো না তার মাধ্যমে। সিলিসিক্লাস্টিকে যদি মাড ইন্ডিকেট করে তার মানে সেটা ফ্লোটা এখন থেমে গেছে, স্ট্যাগনেন্ট কন্ডিশন, ফ্লোটা ওয়েন আউট হয়ে গেছে, সাসপেনশন হচ্ছে, সেই জন্য মাড সেটলিং হচ্ছে। ওকে, তারপরে হচ্ছে শ্যালো ওয়াটার লাইম স্যান্ড বডি রেজাল্ট ফ্রম লোকালাইজড কেমিক্যাল রিয়াকশন। সেম জিনিস কার্বনেট সেডিমেন্টের কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে যে লাইম মাডগুলো তৈরি হবে সেগুলো।
এখানে হচ্ছে শ্যালো ওয়াটার স্যান্ড বডি রেজাল্ট ফ্রম ওশেন কারেন্ট অ্যান্ড ওয়েভ অ্যাকশন। ওকে, ওশেন কারেন্ট অ্যান্ড ওয়েভ অ্যাকশন জিনিসগুলোর মাধ্যমে শ্যালো ওয়াটার বডিতে যে স্যান্ড বডিগুলো পাওয়া যায় সেটা তৈরি হয়। এটার একটা এক্সাম্পল হচ্ছে শ্যালো ওয়াটার বডিতে মানে ওই বার জাতীয় জিনিসপত্রগুলো পাওয়া যায়। ওকে, বার। এরপরে হচ্ছে সেডিমেন্টারি এনভায়রনমেন্ট মে চেঞ্জ উইদাউট এ চেঞ্জ ইন হাইড্রোলিক রিজাইম। কারণ হাইড্রোলিক রিজাইমের সঙ্গে এর কোনো গল্প নেই, তো সেডিমেন্টারি এনভায়রনমেন্ট যে কোনো সময় চেঞ্জ হতে পারে, কিন্তু এখানে চেঞ্জ হতে গেলে হাইড্রোলিক রিজাইম চেঞ্জ হতে হবে। সেডিমেন্টেশন আর সিমেন্টেড অন আ সি ফ্লোর, সেডিমেন্টস রিমেন আনকনসলিডেটেড ইন দ্য এনভায়রনমেন্ট অন ডিপোজিশন অ্যান্ড অন দ্য সি ফ্লোর। যেখানে ডিপোজিশন হচ্ছে সেখানে কিছুক্ষণ পর আনকনসলিডেটেড থাকে, তারপরে সেটা কনসলিডেশন হয়। ওকে, কারণ আর এখানে কার্বনের সেডিমেন্টেশনে ও সি ফ্লোরের উপরে পড়ছে, ওখানেও সেডিমেন্টেশন হচ্ছে, সেখানেও সিমেন্টেশন হচ্ছে। সিলিসিলাস্টিকের জন্য টেরিজিনিয়াস কোনো একটা রক টক ওয়েদার হলো, সেটা ট্রান্সপোর্ট হলো, কোনো একটা বেসিন দিকে ডিপোজিট হলো, তারপরে সেটা সিমেন্টেশন হবে। Periodic exposure of sediments during deposition will cause diagenesis. Okay, diagenesis হলো periodic exposure of sediments during deposition does not affect the deposit. এটা কি বললো যে periodic exposure of sediments during deposition will cause diagenesis. ওকে, তার মানে এটা হচ্ছে যখন সেডিমেন্টটা পড়ছে বা সেডিমেন্টটা যখনই কার্বনেট প্ল্যাটফর্মাল ডিপোজিটে সেডিমেন্টটা পড়লো, মানে কার্বনের সেডিমেন্টটা পড়লো, সেটেল ডাউন হলো, তারপরে পিরিয়ডিক এক্সপোজার মানে জল আসতে যাচ্ছে, এই কন্ডিশনে ওই কার্বনেটের যে গ্রেনগুলো আছে সেগুলোর মধ্যে ডায়াজেনেসিস হচ্ছে। কিভাবে হচ্ছে? এই সিমেন্টেশন হচ্ছে এবং রিক্রিস্টালাইজেশন হচ্ছে, কারণ ওগুলো ওই এক্সপোজার থেকে মানে সানলাইটের কাছে এলেই ওরা কিন্তু রিক্রিস্টালাইজ করে। ক্যালসাইট, অ্যারাগোনাইট এরকম চেঞ্জগুলো হয়, ক্যালসাইট থেকে অ্যারাগোনাইট বা অ্যারাগোনাইট থেকে ক্যালসাইট। আর এখানে পিরিয়ডিক এক্সপোজার অফ সেডিমেন্টস ডিউরিং ডিপোজিশন ডাজ নট অ্যাফেক্ট দ্য ডিপোজিট, কারণ এখানে ওই রিক্রিস্টালাইজেশনের গল্পটা কিন্তু সিলিসিলাস্টিকে হয় না। ওকে, কারণ এখানে পুরোটাই ওই মেকানিক্যাল ডিপোজিটের মাধ্যমে সেটা কম্প্যাকশন হয় বা ডায়াজেনেসিস হয়। কারণ ডায়াজেনেসিস মানেই হচ্ছে যে সেডিমেন্ট থেকে সেডিমেন্টারি রক তৈরি হচ্ছে, এই যে প্রসেসটা, সেই প্রসেসটাকে আমাকে বলা হয় ডায়াজেনেসিস। Sign of sedimentary phases are destroyed during low-grade metamorphism. Sedimentary phases discernible after low-grade metamorphism. ওকে, এখানে হচ্ছে তো কার্বনেটের মধ্যে কোনো রকম মেটামরফিজম হলে সে কিন্তু সেডিমেন্টারি ফেসিসের যে তার সাইনটা সেটা নষ্ট করে ফেলে, ইনহেরিট করে রাখতে পারে না, কিন্তু সিলিসি ক্লাসটি লো গ্রেড মেটামরফিজমকে ওভারকাম করতে পারে। ওকে, তো এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, জ্যাম গেট থেকে কোশ্চেন দিলেও দিতে পারে, কিন্তু খুবই কম চান্স, কিন্তু সেমিস্টারের জন্য ইম্পর্টেন্ট এগুলো। ওকে, এইটা কার্বনের রক ক্লাসিফিকেশন, এখানটা কিছু দরকার নেই। এবার একই, আচ্ছা হ্যাঁ, এরপরে হচ্ছে এই যে কার্বনের রক কনস্টিটিউয়েন্টস। এখানে যেটা বলছে যে দ্য স্যান্ড গ্রেন সাইজ দ্যাট অকার ইন আ কার্বনেট রকস আর কল্ড অ্যালোকেমিক্যাল পার্টিকেলস অর অ্যালোকেন্স। এই ডেফিনেশনটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? যে স্যান্ড প্রথম হচ্ছে যে প্রথমেই যখন উডেন ওয়েন্টার গ্রেন সাইজ স্কেল পড়াতাম, যে বলেছিলাম স্যান্ড কোনো সেডিমেন্টের নাম নয়, স্যান্ড একটা গ্রেন সাইজের নাম। তো কার্বনেটের যে গ্রেনগুলো সেগুলো যদি 2 to 1/16 মিলিমিটার ডায়ামিটারের মধ্যে হয়, তাহলেও সেটাকে স্যান্ডই বলা হবে। সেটা এখানে বলছে দ্য স্যান্ড সাইজ গ্রেনস দ্যাট অকার ইন কার্বনেট রকস আর কল্ড অ্যালোকেমিক্যাল পার্টিকেলস অর অ্যালোকেন্স। এবার কত কত ধরনের অ্যালোকেন্স হয়। প্রথমটা হচ্ছে ইন্ট্রাক্লাস্ট আর্লি লিথিফাইড কার্বনেট রক ফ্র্যাগমেন্টস, এটা হচ্ছে ইন্ট্রাক্লাস্ট। ওকে, জাস্ট নামগুলো জেনে রাখলেই হবে। তারপর হচ্ছে উলিথস। উলিথস এই ডেফিনেশনগুলো একটু মনে রাখতে মুখস্থ করতে হবে। ওকে, কারণ এখান থেকে কোশ্চেন দেয়, জ্যাম গিয়ে দু জায়গাতেই কোশ্চেন দেয়। উলিথস হচ্ছে বা উলাইটস হচ্ছে, উলাইটসের সেকেন্ডে আসছে, উলিথসের পার্টে আসছে। উলিথস হচ্ছে কনসেন্ট্রিক্যালি ল্যামিনেটেড কার্বনেট স্ট্রাকচার। উলিথ স্ট্রাকচারটার মধ্যে ইনক্লুড হয় উলাইটস, কনসেন্ট্রিক্যালি ল্যামিনেটেড স্ট্রাকচার লেস দ্যান 2 মিলিমিটার ডায়ামিটার থট টু বি বায়োজেনিক ইন অরিজিন। প্রতিটা কিন্তু মনে রাখতে হবে, এই যে কনসেন্ট্রিক লেস দ্যান 2 মিলিমিটার। পিসোলাইটস হচ্ছে সেম অ্যাজ উলাইটস বাট গ্রেটার দ্যান 2 মিলিমিটার, তার মানে এটা কনসেন্ট্রিক কিন্তু গ্রেটার দ্যান 2 মিলিমিটার। অঙ্কোলাইটস হচ্ছে স্ফেরয়েডিক্যাল স্টোমাটোলাইটস। ওকে, 3 নম্বর হচ্ছে, তাহলে 3 নম্বর অ্যালোকেম হচ্ছে পেলয়েডস। পেলয়েডস হচ্ছে সিল টু ফাইন গ্রেন স্যান্ড সাইজড কার্বনেট পার্টিকেল উইথ নো ডিস্টিংটিভ ইন্টারনাল স্ট্রাকচার। এদের পোলাইটসটা সবই কিন্তু কনসেন্ট্রিক্যালি ল্যামিনেটেড, পেলয়েডসে কিন্তু কোনো রকম ইন্টারনাল স্ট্রাকচার থাকে না। মোস্ট থট টু বি ফেকাল প্যালেটস। ওকে, ফেকাল প্যালেটস মানে হচ্ছে
ইনভার্টিব্রেটের যে এক্সক্রিটা, ওকে, মানে ইনভার্টিব্রেটের যে এক্সক্রিটা যেটা থাকে সেটাকে ফেকাল প্লেটস বলা হয়। নেক্সট হচ্ছে স্কেলিটাল প্যাটিকেলস বায়োক্লাস্ট, মানে হচ্ছে ওই ব্র্যাকিওপর হ্যানা ত্যানা এদের স্কেলিটানটা ভেঙে যে টুকরো টুকরো কুচরো মালগুলো থাকে সেগুলো হচ্ছে স্কেলিটাল প্যাটিকেলস বা বায়োক্লাস্ট। ওকে, এইটা কেন খুব মনে থাকে যে উলাইটসের পার্টে উলিটস, ক্রিসোলাইটস, অঙ্কোলাইটস আর পেলোয়াইটসের কোনো ডিস্টিংটিভ ইন্টারনাল স্ট্রাকচার নেই, গ্রেটার দ্যান 2 মিলিমিটার, লেস দ্যান 2 মিলিমিটার। এইটা একটা গেটের কোশ্চেন, গেট 18 এর কোশ্চেন। ওকে, অ্যান্সারটা চলেই গেল যখন আর কি করা হবে, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে বি। ওকে, এখানে যেটা ব্যাপার হচ্ছে পেলয়েডস, পেলয়েডস আমরা জানি পেলয়েডস হচ্ছে স্মল উইদাউট এনি ইন্টারনাল স্ট্রাকচার, P2 কমপ্লিট। ওকে, ওয়েটসও আমরা জানি কি বলেছে, স্ফেরিক্যাল গ্রেনস কনসেন্ট্রিক রিংস, Q4। আরও আমরা জানি অঙ্কয়েডস, অঙ্কয়েডস হচ্ছে গ্রেন কন্টেনিং নিউক্লিয়াস সারাউন্ডেড বাই ইরেগুলার নন কনসেন্ট্রিক ল্যামিনি, R1। এই যে কটয়েডস, এইটা খুব আনকমন একটা জিনিস। ওকে, কিন্তু এটা এই পি কিউ আর তিনটে জানলে এসটা অটোমেটিক হয়ে যাবে, কিন্তু কটয়েডসটা হচ্ছে S3, রাউন্ডেড গ্রেনস উইথ এ থিন কোটিং অফ মিকরাইট। এই জিনিসটা মুখস্থ করে নিস, এটা একমাত্র পেটিজনে আছে, পেটিজন না, টাকার, এই কটয়েডস কথাটা একমাত্র টাকারে আছে। ওকে, তো এই কটয়েডসটা মুখস্থ করে নিস, রাউন্ডেড গ্রেনস উইথ থিন কোটিং অফ মিকরাইট। এরপরে হচ্ছে ফোক ক্লাসিফিকেশন। ফোক ক্লাসিফিকেশন খুব একটা লাগে না। ওকে, প্রথম কথা খুব একটা লাগে না। ফোকের যে ক্লাসিফিকেশন সেটা ইয়ের জন্য ইম্পর্টেন্ট, কেমিক্যাল ক্লাস্টিকের জন্য ইম্পর্টেন্ট। এখানে কার্বনেটে জাস্ট একবার পড়ে নিতে পারিস, জীবনে কোশ্চেন দেয়নি। ওকে, জাস্ট একবার পড়ে নিতে পারিস, এইটা হচ্ছে কার্বনেটের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই ছক যেন মুখস্থ থাকে, প্রতি 1-2 বছর অন্তর কিন্তু এখান থেকে কোশ্চেন দেয়। ওকে, কার্বনেট সেডিমেন্টের এই ডান হাফ ক্লাসিফিকেশন পুরো জিনিসটা মনে থাকে। যেমন কোশ্চেন দেয় হচ্ছে যে মাড সাপোর্টেড গ্রেন অ্যান্ড লেস দেন, মাড সাপোর্টেড কার্বনেট রক্স উইথ লেস দেন 10% গ্রেন, তার মধ্যে নাম দিয়ে দিল মাডস্টোন, নকেস্টোন, প্যাকস্টোন, গ্রেনস্টোন। কি হবে? মাডস্টোন। ওকে, এখানে যেটা মেন ঘোলানোর জায়গা, কন্টেন্টস মাড, ল্যাক্স মাড, এই বাউন্ডারিটা এখানে শেষ হচ্ছে, মানে মাঠ থাকছে এখানে। আর মাঠ সাপোর্টের গ্রেন সাপোর্টের বাউন্ডারি কিন্তু এইখানে, তার মানে এই জায়গাটা কিন্তু একটা ট্রানজিশনাল, এখানে মাঠও থাকছে, গ্রেনও থাকছে। ওকে, তো এই জায়গাটা যেন ক্লিয়ার থাকে, সেই জন্য প্যাক স্টোনটা অনেক সময় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে যায়। কারণ প্যাক স্টোন বলে যে কন্টেন্টস মাঠ কিন্তু গ্রেন সাপোর্টেড, এরকমের কি নাম হবে, সেটা হচ্ছে প্যাক স্টোন। তো এই গ্র্যাজুয়েশনটার সঙ্গে মার্কস্টোন, ওয়াকেস্টোন, প্যাকস্টোন, গ্রেনস্টোন চারটা যেন মনে থাকে ঠিক করে। ওকে, নেক্সট হচ্ছে 5 প্রিন্সিপাল অফ ডারহাম ক্লাসিফিকেশন। জ্যাম গেটের জন্য একেবারেই ইম্পর্টেন্ট নয়, সেমিস্টারের জন্য ইম্পর্টেন্ট। তো প্রথমে হচ্ছে কাম ওয়াটার অ্যালাউ ফর অ্যাকুমুলেশন অফ লাইম অ্যান্ড মাট ইন্ডিকেটস দ্য অ্যাবসেন্স অফ কারেন্ট ইনডিউসড অ্যাজিটেশন, যেটা বললাম কাম ওয়াটার লাগবে, অ্যাজিটেশন লাগবে না, কিন্তু সার্কুলেশন চাই। Grain supports self-supporting framework, fluid circulation diagenesis, grain kind, standard microphase types, grain height, rounding, coating, hydrologic interpretation। এই হাইড্রোলজিক ইন্টারপ্রিটেশনটা কেন দিয়েছে আমি জানি না, কিন্তু এই হাইড্রোলজিক ইন্টারপ্রিটেশনটা কিন্তু শুধুমাত্র কার্বনেট রক দিয়ে হবে না, সেখানে যদি লিথিক ফ্র্যাগমেন্ট থাকে, সেখানে যদি লিথিক ফ্র্যাগমেন্ট থাকে তবেই কিন্তু সম্ভব, নাহলে সম্ভব নয়। আর বায়োলজিক্যালি প্রেসিপিটেশন মাসেস বাউন্ড অ্যাট টাইম অফ ডিপোজিশন, এই বাউন্ড স্কন হ্যানা তার জিনিসপত্র। এইটা একটা রিসেন্ট দিনে মানে কোশ্চেন আসছে, অবভিয়াসলি জ্যাম গেটে আসেনি, বিএইচইউ সিএতে কোশ্চেন দিচ্ছে, মানে লাস্ট 2 বছর ধরে কন্টিনিউয়াসলি কোশ্চেন দিচ্ছে। ওকে, তো এইটা হচ্ছে এইটা এইটা হচ্ছে ওই এমব্রায়ো অন কিওভান এদের একটা লাইমস্টোনের ক্লাসিফিকেশন। ওকে, তো অ্যালোথনাস ইউনিট, অটোথনাস ইউনিট। ওকে, এবার এই অ্যালোথনাস অটোথনাস মানে হচ্ছে যে, অটোথনাস মানে হচ্ছে যেটা ইনসিটু, মানে যেখানে ডিপোজিট করেছে সেখানেই পড়ে আছে, সেই বেডটাকে বলা হয়, মানে সেই রক বা যাই বুঝি মেটেরিয়ালটাকে বলা হয় অটোথনাস। অ্যালোথনাস মানে হচ্ছে যে ট্রান্সপোর্ট করেছে। ওকে, এই গেল অটো এবং অ্যালোর ডিফারেন্স। এটা অ্যালো মানে ট্রান্সপোর্ট করেছে, অটো মানে করেনি। এরপরে এখানে এখনো পর্যন্ত যে কোশ্চেনটা এসছে এই রুট স্টোন থেকে কোশ্চেনটা এসছে।
যে এরকম বলা আছে যে একটা অ্যালোথনাস কার্বনেট ইউনিট যেখানে টু মানে যে সাপোর্টিং যে কম্পোনেন্ট গুলো সেটা গ্রেটার দেন 2 মিলিমিটার, তাহলে কি হবে? ফ্লোর স্টোন, রুট স্টোন, বাফেল স্টোন, বাইন্ড স্টোন। ফ্রেম স্টোনটা অপশনে ছিল না, এই চারটি ছিল, ফ্লোর, রুট, বাফেল আর বাইন্ড স্টোন। তো সেখানে রুট স্টোনটা উত্তর অ্যান্সার হবে, সেটা একটু দেখে রাখতে পারিস। তো এই স্লাইডটা কার্বনের স্লাইড কমপ্লিট। এরপরে হচ্ছে সিলিসি ক্লাস্টিকের স্লাইড। ওকে, এই স্লাইডটা আমার বানানো নয়, এটা হচ্ছে ওই আরব টারবে কোনো একটা ইউনিভার্সিটি, হ্যাঁ এই তো লেখা আছে কিং আব্দুল জিয়া ইউনিভার্সিটি। ওকে, এটা খুব ভালো, সেটা আমি ওখান থেকে নিয়েছি। তো এইটা হচ্ছে ক্লাস্টিক সেডিমেন্টারি একটা ক্লাসিফিকেশন। প্রথমে বলছে যে এই পিডিএফটার উপরে কোনো দাগও মারা যায় না, এতটা এটা সিকিউর। ওকে, তো দাগ ফাগ কিছু মারতে পারবো না এটাতে। তো এটা হচ্ছে যে কার্বনেট সেডিমেন্টের সরি সিলিসি ক্লাস্টিক সেডিমেন্টেশন, যেটাকে বলা হয় স্যান্ডস্টোন, মানে মেন যেটা। তো ক্লাসিফিকেশন অফ স্যান্ডস্টোনের যে কম্পোনেন্টগুলো, কম্পোনেন্ট হচ্ছে চারটে: ফ্রেমওয়ার্ক গ্রেন, ম্যাট্রিক্স, সিমেন্ট, পোর। ফ্রেমওয়ার্ক গ্রেনের মধ্যে কি থাকে? যেখানে স্যান্ড সিল্ট মানে যেটা মেন কনস্টিটিউয়েন্ট, সেটা হচ্ছে ফ্রেমওয়ার্ক গ্রেন। ম্যাট্রিক্স মানে হচ্ছে ফাইন গ্রেন দ্যাট ইজ লেস দ্যান 0.03 মিলিমিটার, সেটা হচ্ছে ম্যাট্রিক্স। আর সিমেন্ট হচ্ছে পোস্ট ডিপোজিশনাল গল্প, মানে স্যান্ডটা ডিপোজিট হলো, সেডিমেন্টটা ডিপোজিট হলো, তারপরে ডায়াজেনেসিসের সময় স্যান্ড গ্রেনগুলোকে সিমেন্টেশন বা কনসলিডেশন করার জন্য যে জিনিসটা তৈরি হয়, সেটা প্রেসিপিটেশনের জন্য তৈরি হতে পারে, কেমিক্যাল রিয়াকশনের জন্য তৈরি হতে পারে, সেইটাকে বলা হয় আমার সিমেন্ট। ওকে, তো মেল কমন কার্বনেট স্যান্ডস্টোনের মেন কমন সিমেন্ট হচ্ছে কোয়ার্জ। ওকে, কোয়ার্জ হচ্ছে মেন কমন সিমেন্ট, সিলিকা সিমেন্ট। আর পোর স্পেস থাকবে, এখানে ছবি দিয়ে বোঝানো হচ্ছে যে এইগুলো হচ্ছে ফ্রেমওয়ার্ক কোয়ার্জ, এই যে ফ্রেমওয়ার্ক কোয়ার্জ। ছোট ছোট গ্রেনগুলো হচ্ছে ম্যাট্রিক্স লেস দ্যান 0.03 মিলিমিটার। আবার স্যান্ডস্টোনের মধ্যে ফ্রেমওয়ার্ক গ্রেন হিসেবে ফেলসপারও থাকছে। এইগুলো হচ্ছে পিঙ্ক কালারের, এইগুলো হচ্ছে সিমেন্ট, আর এটা হচ্ছে পোর স্পেস। ওকে, এরপরে হচ্ছে ক্লাসিফিকেশন অফ স্যান্ডস্টোন, এইটা খুব ইম্পর্টেন্ট, পেটিজনের ক্লাসিফিকেশন। এই ক্লাসিফিকেশন যেন মুখস্থ থাকে, এখানে জ্যাম গেট সব জায়গা থেকে মোরালেস কিন্তু কোশ্চেন থাকে। ওকে, তো এইটা হচ্ছে মানে এই তিনটে ট্রায়াঙ্গেলকে কিন্তু মুখস্থ রাখতে হবে। তো ট্রায়াঙ্গেলটাকে রিড করার জিনিস কি, যে উইদিন 50%, মানে লেস দ্যান ইকুয়াল টু 15%, ম্যাট্রিক্স পার্সেন্টেজ যখন লেস দ্যান ইকুয়াল টু 15% হবে, তখন সেটাকে বলা হবে অ্যারেনাইট। যখন গ্রেটার দেন 15% হয়ে যাবে, তখন সেটাকে বলা হবে ওয়াকে। ওকে, এরপরে ম্যাট্রিক্স পার্সেন্টেজ যখন 75%-এর বেশি হবে, তখন মার্কস্টোন। তাহলে 15% পর্যন্ত অ্যারেনাইটস ম্যাট্রিক্সের রেসপেক্টে, 15 to 75 ওয়াকে, গ্রেটার দেন 75 মার্কস্টোন। ওকে, হলো। বাট এই যে ট্রায়াঙ্গেলটার মধ্যে, ট্রায়াঙ্গেলটা কিন্তু মুখস্থ রাখতে হবে। এটাকে আবার QFL এই ট্রায়াঙ্গেলও বলা হয়, কারণ কোয়ার্টজ, ফেলসপার, এই রক ফ্র্যাগমেন্টস থেকে লিথিক ফ্র্যাগমেন্টসও বলা হয়। QFL এই ডায়াগ্রামে বলা হয়। তো এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। সেম ভাবে এখানে অ্যারেনেট, কোয়ার্জ অ্যারেনেট, এই জিনিসটা মুখস্থ রাখতে হবে, এটা কিছু বলার নেই। এখানে দেখানো আছে কিরকম কি রকগুলো দেখতে হয়। এরপর হচ্ছে অ্যারেনাইট গ্রুপ। অ্যারেনাইট গ্রুপের মধ্যে অন দ্য অ্যারেনাইটস দ্যাট আর টার্ম কোয়ার্জ অ্যারেনাইট ইজ অ্যাপ্লাইড 94% অর মোর কোয়ার্জ গ্রেন। তো যেখানে 94%-এর বেশি কোয়ার্জ গ্রেন থাকছে, তখন সেটাকে বলা হবে কোয়ার্জ অ্যারেনাইট। আর্কোজিক অ্যারেনাইট হচ্ছে রেফার্স টু অ্যারেনাইট উইথ মোর দ্যান 25% ফেলসপার হুইচ এক্সিডস দ্য রক ফ্র্যাগমেন্ট। এই প্রতিটা লাইন যেন মনে থাকে। ওকে, মানে অ্যারেনাইট উইথ মোর দেন মানে ফেলসপারে পার্সেন্টেজ গ্রেটার দেন 25%, আর এই ফেলসপারে পার্সেন্টেজটা কিন্তু রক ফ্র্যাগমেন্টস থেকে বেশি থাকছে। আর্কোজিক অ্যারেনাইট ডিভাইড হচ্ছে আর্কোজ আর লিথিক আর্কোজ। এরপর হচ্ছে লিথ অ্যারেনাইট। লিথ অ্যারেনাইট হচ্ছে রক ফ্র্যাগমেন্টসটা গ্রেটার দেন 25% এবং এটা ফেলসপারের থেকে বেশি, তাহলে আর্কোজিক অ্যারেনাইট হলো, লিথ অ্যারেনাইট হলো। ওকে, এরপর যে স্পেসিফিক কিছু লিথ অ্যারেনাইটের ভাগ আছে। ফিল অ্যারেনাইট, যেখানে রক ফ্র্যাগমেন্ট হচ্ছে সেল অর স্লেট, আর ক্যালসিলিথাইট হচ্ছে যেখানে রক ফ্র্যাগমেন্টস হচ্ছে লাইমস্টোনের। ওকে,
The rock type or the rock types are transitional with quartz arenates which are subarcous and sublith arenite, যেখানে subarcous মানে ফেলসপারের পরিমাণ কিন্তু বেশি থাকবে এবং সাবলিথ অ্যারেনাইট মানে তারা পুরোপুরি লিথ অ্যারেনাইটও নয়, তারা পুরোপুরি আবার কোয়ার্টজ অ্যারেনাইটও নয়। ওকে, তো সেই জন্য মানে সাবআরকোস মানে হচ্ছে যেখানে আরকোস হতে গেলে যে পার্সেন্টেজটা লাগে মানে 25% গ্রেটার দেন 25% ফেলসপার সেটা নেই, কিন্তু নিয়ার অ্যাবাউট আছে, সেই জন্য সাবআরকোস। এরপরে হচ্ছে ওয়াকে। ওয়াকে আর দ্য ট্রানজিশনাল গ্রুপ বিটুইন অ্যারেনাইটস অ্যান্ড মাড রক্স, যেটা বললাম মানে 15% আর 75%-এর মধ্যে। মোস্ট ফ্যামিলিয়ার হচ্ছে গ্রে ওয়াকে, ফেলসপ্যাটিক আর লিথিক গ্রে ওয়াকে। আর্কোজিক ওয়াকে টার্মড when arkose with a significant proportion of matrix. কোয়ার্টজ ওয়াকে নট এ কমন রক টাইপ। কারণ কোয়ার্টজ ওয়াকে কেন কমন রক টাইপ নয়? কোয়ার্টজ মানে হচ্ছে সেই বায়োন্স রিডাকশন সিরিজে ফিরে যা, বায়োন্স রিডাকশন সিরিজে কোয়ার্টজ হচ্ছে সব থেকে কেমিক্যালি এবং ফিজিক্যালি সব থেকে মোর রেজিস্ট্যান্ট রক। তার মানে যেখানে আমি কোয়ার্টজ পাচ্ছি, কোয়ার্টজ ওয়াকে মানে এখানে যে ছবিটা যদি দেখি, কোয়ার্টজ ওয়াকে কিন্তু এইখানটাতে মানে গ্রেটার দেন 90% কিন্তু কোয়ার্টজ মেটেরিয়াল আছে। তো গ্রেটার দেন 90% কোয়ার্টজ মানে বাকি গ্রেনও তার মধ্যে প্রথম থেকে ছিল, কিন্তু তারপরে ট্রান্সপোর্টেশনের জন্য সবাই চলে গেছে, শুধু একা কোয়ার্টজ পড়ে আছে। তাহলে অত জায়গাটায় জুড়ে আমার ট্রান্সপোর্ট হলো, তা হওয়া সত্ত্বেও কিন্তু সেখানে ম্যাট্রিক্স প্রেজেন্ট থাকছে, কারণ যত ট্রান্সপোর্ট হবে তত কিন্তু ম্যাট্রিক্সের পরিমাণ কমতে থাকবে এবং ম্যাট্রিক্সের পরিমাণ কমতে থাকবে। সেটা না হয়েও কিন্তু সেটা কোয়ার্টজ ওয়াকে বলে একটা ডিপোজিট হচ্ছে। ওকে, তো এটা খুবই একটা রেয়ার রক টাইপ, কারণ একই সঙ্গে কোয়ার্টজ পাচ্ছি মানে একই সঙ্গে ট্রান্সপোর্ট হওয়ার জন্য যে প্রোডাক্টটা থাকার কথা কোয়ার্টজ সেটা পাচ্ছি, এবং ট্রান্সপোর্ট না হওয়ার জন্য যে প্রোডাক্টটা মানে হচ্ছে ম্যাট্রিক্স সেটা সেটা একসঙ্গে পাচ্ছি, দুটো একই সঙ্গে কোএক্সিস্ট করছে। সেই জন্য এটা কিন্তু একটা রেয়ার রক টাইপ কোয়ার্টজ অ্যারেনাইট, সরি, হ্যাঁ কোয়ার্টজ ওয়াকে, নট কোয়ার্টজ অ্যারেনাইট। কোয়ার্টজ অ্যারেনাইট কিন্তু খুবই কমন। এরপর হচ্ছে এইটা কিছু নয়, এই সব কিছু লাগবে না, এটাও লাগবে না। এবার হচ্ছে হ্যাঁ, এবার এই কোয়ার্টজ অ্যারেনাইটের পেট্রোগ্রাফি বা কোয়ার্টজ অ্যারেনাইটের এনভায়রনমেন্টগুলো ইম্পর্টেন্ট। তো প্রথম হচ্ছে যে স্যান্ডস্টোন উইথ অ্যাটলিস্ট গ্রেটার দেন 90% বা 95% আর মোস্ট কম্পোজিশনালি ন্যাচারাল, কম্পোজিশনালি ম্যাচিওর, ইম্পর্টেন্ট টার্ম, compositionally mature and frequently consist of well-rounded, well-sorted grains and textural maturity is also high. তার মানে কোয়ার্টজ অ্যারেনাইটের কম্পোজিশনাল ম্যাচিওরিটি একই সঙ্গে টেক্সচারাল ম্যাচিওরিটি হাই, দুটো আলাদা টার্ম। কম্পোজিশনাল ম্যাচুরিটি মানে সেখানে কোয়ার্টজের পরিমাণ বেশি থাকবে, কারণ বায়োন রিঅ্যাকশন সিরিজ থেকে ওটাই বলে। যার মধ্যে কোয়ার্টজের পরিমাণ বেশি সেখানে কম্পোজিশনাল ম্যাচিওর, যেখানে ওয়েল শর্টেড ওয়েল রাউন্ডেড গ্রেন বেশি এবং একই সঙ্গে ক্লের প্রপোর্শন কম, সে হচ্ছে টেক্সচারালি ম্যাচিওর। ওকে, সিমেন্টস হচ্ছে টিপিক্যালি কোয়ার্টজ ওভারগ্রোথ, যেটা বললাম যে সিলিসিক্লাস্টিকের মধ্যে মেন সিমেন্ট হচ্ছে আমার কোয়ার্টজ, সিলিকা সিমেন্ট। ক্যালসাইট ইজ অলসো কমন, থাকতে পারে, আর কিছু নয়। এরপর হচ্ছে আর্কোজ। আর্কোজ কন্টেন্ট মোর দেন 25% ফেলসপার, মাচ কোয়ার্টজ অ্যান্ড সাম রক ফ্র্যাগমেন্টস, এইসব ভালো। এই ফেলসপারটা হচ্ছে চিফলি পটাশিয়াম ফেলসপার। এই ফেলসপারটা হচ্ছে চিফলি পটাশিয়াম ফেলসপার অ্যান্ড সাম ইজ অ্যান্ড মাইক্রোক্লিন। ওকে, পটাশিয়াম ফেলসপারের ইয়ে কি, ফর্মুলা কি? হুম, KAlSi3O8 3O8 KAlSi3O8, হ্যাঁ। ওকে, অ্যান্ড মাইক্রোক্লিন, তো এটা একটা জিনিস হলো। আর এখানে এটা কেমন দেখতে হয়, টিপিক্যালি রেড পিঙ্ক, এগুলো কিছু লাগবে না। আর্কোস 2 হচ্ছে আর্কোস টেক্সচারালি টিপিক্যালি পুয়ারলি শর্টেড অ্যান্ড ওয়েল, পুয়ারলি শর্টেড টু ওয়েল শর্টেড, তো আর্কোস কিন্তু টেক্সচারালি ম্যাচিওর নয়। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। এরপর হচ্ছে লিথ অ্যারেনাইট। লিথ অ্যারেনাইট হচ্ছে ওই যেখানে রক ফ্র্যাগমেন্ট গ্রেটার দেন 25% এবং রক ফ্র্যাগমেন্ট গ্রেটার দেন ফেলসপার পার্সেন্টেজ। ওকে, এরপরে হচ্ছে গ্রে ওয়াকে। গ্রে ওয়াকে এই প্রথমগুলো দেখে নিবি, কি যেগুলো বলে দিয়েছি অলরেডি। এবার গ্রে ওয়াকের একটা মেন প্রবলেম হচ্ছে গ্রে ওয়াকে ম্যাট্রিক্সের যে প্রবলেম। ওকে, তো ব্যাপারটা কি, যে দেয়ার আর টু পসিবিলিটিস, মানে হচ্ছে ফাইন গ্রেন সেডিমেন্ট ডিপোজিটেড অ্যালং উইথ দ্য স্যান্ড ফ্রেকশন, মানে যখন
গ্রে ওয়াকেটে যখন ডিপোজিট করছে তখন যে ম্যাট্রিক্সটা ফর্ম করছে, কারণ ম্যাট্রিক্স কিন্তু যখন ডিপোজিট হচ্ছে যে ছোট ছোট গ্রেনগুলো থাকছে less than 0.03 মিলিমিটার, তারাই কিন্তু ম্যাট্রিক্স ফর্ম করছে। তো ডিপোজিশনের সময় যে ম্যাট্রিক্সটা থাকে সেটা হচ্ছে প্রাইমারি অরিজিনের। আর ডায়াজেনেটিক অল্টারেশনের ফলে, কারণ এই গ্রে ওয়াকের মধ্যে অনেক ধরনের রক ফ্র্যাগমেন্টস থাকে, রুটাইল, জিরকন, তারপর অ্যাপাটাইট, এই ধরনের প্রচুর ধরনের রক ফ্র্যাগমেন্টস থাকে, যেগুলো হচ্ছে যেখানে গ্রে ওয়াকারে ডিপোজিট হচ্ছে তারা কিন্তু আনস্টেবল, কারণ এগুলো সবই হচ্ছে মেটামরফিক বা ইগনিয়াস রক। তারা যখনই সেডিমেন্টারি মানে উপরে সারফেসে ক্রাস্টাল ক্রাস্টাল সারফেসে আসে তারা কিন্তু আনস্টেবল হয়ে যাবে। আর এই আনস্টেবল হওয়ার জন্য তারা রিয়াকশনের মাধ্যমে কিছু ক্লে মিনারেল তৈরি করে দেয়, সেইগুলো আবার একটা ম্যাট্রিক্স ফর্ম করে। তো ওইখানে যে ম্যাট্রিক্সটা আমি এখন দেখছি, তো সেটা প্রাইমারি ম্যাট্রিক্স পাচ্ছি না ডাইজেনেটিক ম্যাট্রিক্স বা সেকেন্ডারি ম্যাট্রিক্স পাচ্ছি, সেটা বোঝা খুব একটা প্রবলেম হয়ে যায়। কারণ দুটো দেখতে একই রকম, সেটা ডিপোজিশনের সময় তৈরি হয়েছে না অল্টারেশনের পর তৈরি হয়েছে, সেটা কিন্তু বোঝা খুব প্রবলেম হয়ে যায়। ওকে, তো সেই জন্য এই গ্রে ওয়াকের ম্যাট্রিক্স নিয়ে একটা প্রবলেম থাকে যে প্রাইমারি না সেকেন্ডারি বা ডাইজেনেসিস বা সেকেন্ডারি ডাইজেনেসিস একই জিনিস, প্রাইমারি না সেকেন্ডারি সেটা বোঝা প্রবলেম হয়। এটা হচ্ছে গ্রে ওয়াকের ম্যাট্রিক্স প্রবলেম। ওকে, এইটা এইটা আমি পরে পড়াবো, এটা এখান থেকে দেখতে হবে না, ইম্পর্টেন্ট জিনিস এখান থেকে দেখতে হবে না। এরপর হচ্ছে প্রভিনেন্স অফ সেডিমেন্ট। ওকে, প্রভিনেন্স মানে হচ্ছে কোন একটা সেডিমেন্টের প্রভিনেন্স মানে হচ্ছে সেই যেখান থেকে অরিজিনেট করেছে। ওকে, তার সোর্সকে বলা হয় প্রভিনেন্স। ওকে, তো টেকটনিক সেটিং এটা হচ্ছে শুরু হচ্ছে এখান থেকে। হ্যাঁ, কোয়ারজারেনাইট হচ্ছে কোয়ারজারেনাইট প্রোডাক্ট অফ এক্সটেন্সিভ পিরিয়ডস অফ সেডিমেন্ট রিওয়ার্কিং সো দ্যাট দ্য গ্রেন আদার দ্যান কোয়ার্জ হ্যাভ বিন ব্রোকেন ডাউন, যেটা বললাম। Majority of the quartz grain and second cycle and derived from pre-existing sediments. Okay, and quartz arenites of this type often deposited on the shallow marine shelf. এটা important জিনিস একটা, shallow marine shelf important, with little tectonic movement and basin subsides very slowly. অর্থাৎ টেকটনিক মুভমেন্ট, টেকটনিক অ্যাক্টিভিটি, সাবসিডেন্ট সবকিছু কম থাকতে হবে এবং স্যালো মেরিন সেলফে এ ডিপোজিট করে কোয়ার্জ অ্যারেনাইট। এরপর হচ্ছে আর্কোজ। আর্কোজের টেকটনিক সাইডটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ওকে, আর্কোজের মধ্যে থাকছে হচ্ছে ফেলসপার রিচ রকস। ওকে, তাহলে ফেলসপার রিচ রক যদি থাকে তাহলে আন্ডার হিউমিড কন্ডিশন মানে যেখানে ওয়েট কন্ডিশন জল আছে, ফেলসপার ওয়েদার্স টু ক্লে মিনারেল, কারণ আমরা জানি সবাই যে কে ফেলসপার থেকে ওয়েদার করে সেডিসাইড তৈরি করে। ওকে, তাহলে হিউমিড কন্ডিশন যদি হয় তার মানে সেখানে আর্কোস কিন্তু ফর্ম করতে পারবে না, কারণ ফেলসপার গ্রেনগুলো থাকছে না, সে ক্লে মিনারেল হয়ে যাচ্ছে। তার মানে একটা ড্রাই কন্ডিশন চাই। সো সেমি অ্যারিড অ্যান্ড গ্লেসিয়াল ক্লাইমেট, কারণ গ্লেসিয়াল ক্লাইমেট ঠান্ডা পরিবেশ, সব থেকে ড্রাই জিনিসটা হয়। তো সেমি অ্যারিড অ্যান্ড গ্লেসিয়াল ক্লাইমেট ফেভার আর্কোস ফর্মেশন। ওকে, তার মানে হিউমিড কন্ডিশন জল থাকলে ফেলসপার ক্লেতে ফর্ম করে যাবে, আর্কোস তৈরি হতে পারবে না, তাই একটা অ্যারিড কন্ডিশন চাই এবং গ্লেসিয়াল কন্ডিশন চাই। এরপর হচ্ছে ইফ দ্য ইরোশন ইজ ভেরি র্যাপিড, however that is the source area as a high relief, then arkose can accumulate in spite of an adverse climate. ওকে, এইটা বলছে যে যদি আমার ইরোশনটা খুব র্যাপিড হয় মানে সোর্স এরিয়াটা খুব হাই আছে, অবভিয়াসলি যেখানে হাই রিলিফ সেখানে ইরোশনটা হাই হবে। ওকে, তো মানে হচ্ছে এটা হচ্ছে যেখানে ওই ওই কি বলে আহ, কি জায়গা, রিফট রিফট যে রিজিয়নগুলো। ওকে, রিফট রিজিয়নগুলোতে আমার কিন্তু এই আর্কোস পাওয়ার সম্ভাবনা থাকে, এবং মাউন্টেনের নিচেতে মাউন্টেনের ফুট হিলেও কিন্তু আমার এই আর্কোসের পাওয়ার সম্ভাবনা থাকে, কারণ মাউন্টেনের ফুট হিল ওখান থেকে আমার ইরোড করলো, ইরোড করে সে ফুট হিলে পড়লো, ওখানে সে ডিপোজিট করলো। সে যদি ফার্দার ট্রান্সপোর্ট করে যায় তাহলে কিন্তু আর্কোস ফর্ম করতে পারবে না, কারণ সে ফেলসপার কিন্তু খুব একটা সফট রক। তো সেই যদি ট্রান্সপোর্ট হলে সে কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে সে কিন্তু আর ফেলসপার গ্রেন হিসেবে থাকতে পারবে না। তো হিউমিড কন্ডিশন হওয়া চলবে না, ট্রান্সপোর্টেশন বেশি হওয়া চলবে না। ওকে, আর্কোস ফর্মেশনের উপায়গুলো। তো এটা আর্কোস কোথায় ফর্ম করে, এইটা একটা ইগনিয়াস রক আছে মানে একটা পাহাড় আছে, পাহাড়ের ঠিক পাদদেশটাতে ইয়েটাতে ফুটহিল জায়গাটাতে। এবার হচ্ছে লিথ অ্যারেনাইট হচ্ছে ওই ইমেচিওর কম্পোজিশন অবভিয়াসলি হবে, এবং এর ফর্ম যেন কোথায় করে, হ্যাঁ ডেল্টাইক কন্ডিশন ফ্লুভিয়াটাইল এবং ডেল্টাইক স্যান্ডস্টোনের মধ্যে।
ওকে। আর গ্রে ওয়ার্কে যেটা ফর্ম করে সেটা হচ্ছে এই টার্বিডিটি কারেন্টের মাধ্যমে গ্রে ওয়ার্কের সেডিমেন্ট ক্যারেক্টারিস্টিক্সলি অ্যাকুমুলেট ইন ডিপ সি ফ্যানস অ্যাট দ্য বেস অফ দ্য কন্টিনেন্টাল স্লোপ। ওকে, তার মানে হচ্ছে যেগুলো ওই কি বলে সাবমেরিন ক্যানিয়ন থাকে, এই যে সাবমেরিন ক্যানিয়ন, ক্যানিয়ন দিয়ে সে ফর্ম করে এখানে একটা ফ্যানের মতো তৈরি করে আমার ডিপ সি ফ্যান করে তৈরি করে আমার এই গ্রে ওয়ার্কারটা ডিপোজিট করে। ওকে, এইটা কিছু নয়, এটা জাস্ট একটা এই লেখা আছে, এই যেটা বললাম সেটাই টেবিল আকারে দেয়া আছে। ওকে। ওকে, এটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ সেডিমেন্টারি রকস। তো পার্টিকেল সাইজ মানে ডেট্রিটাল আচ্ছা, আর এই ক্লাস্টিক রককে অনেক সময় ডেট্রিটাল রকসও বলা হয়। ওকে, ক্লাস্টিক রক বা টেরিজিনিয়াস রক বা সিলিসি ক্লাস্টিক রক বা ডেট্রিটাল রকস। তো পার্টিকেল সাইজের উপর ডিপেন্ড করে ক্লাসিফিকেশন হয়, যেমন হচ্ছে কংগ্লোমারেট। কংগ্লোমারেট হচ্ছে ফ্র্যাগমেন্টস গ্রেটার দেন 2 মিলিমিটার। ব্রেক্সিয়া হচ্ছে লার্জার দেন 2 মিলিমিটার, কিন্তু কংগ্লোমারেট হচ্ছে ফ্র্যাগমেন্টস হ্যাভ রাউন্ডার সাইডস অ্যান্ড কর্নার্স। আর কি বলে ব্রেক্সিয়া হচ্ছে ফ্র্যাগমেন্টস অ্যান্ড অ্যাঙ্গুলার সাইডস অ্যান্ড কর্নার্স। তো এটা থেকে বোঝা যায় যে কংগ্লোমারেট আর ব্রেক্সিয়ার মধ্যে কংগ্লোমারেট কিন্তু বেশি ট্রান্সপোর্ট করেছে, কারণ তার সাইডগুলো রাউন্ডেড হয়েছে। ওয়েল রাউন্ডেড ওয়েল শর্টেড জিনিসপত্র আমরা বেশি ট্রান্সপোর্ট হলেই কিন্তু পাই। এরপর হচ্ছে সিলস্টোন। সিলস্টোন হ্যাজ ভিজিবল সিল পার্টিকেলস অ্যান্ড জেনারেলি নন ল্যামিনেটেড। এরপর হচ্ছে সেল, জেনারেল নেম ফর অল ফাইন গ্রেন সিলস্টোন, মার্স্টোন, ক্লেস্টোন। অ্যারেনাইট, যেটা বললাম অ্যারেনাইট, আর্কোস, গ্রেওয়াকে আর বলছি না, যেটা আগে বললাম। তো এইগুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ ডেট্রিটাল। different types of detrital carbonate rocks, sorry, detrital sedimentary rocks. সেকেন্ড হচ্ছে ক্লাসিফিকেশন অফ রুডাইটস। কংগ্লোমারেটকে অনেক সময় রুডাইটসও বলা হয়। ওকে, তো রুডাইটস আর ক্লাসিফাইড অন বেসড অন পার্টিকেল শেপ, প্যাকিং অ্যান্ড কম্পোজিশন। তো ফার্স্ট হচ্ছে কংগ্লোমারেট। রুডাইট কম্পোজ predominantly of rounded clast, conglomerate rounded clast. Rounded clast may indicate considerable distance of transport from source, যেটা বললাম। The significance will vary with the lithology of the clast, এটা খুব একটা দরকার নেই। এরপরে হচ্ছে কংগ্লোমারেট হলো, কংগ্লোমারেটটা আরেকটু কিছু লেখা আছে, এটা পড়ে নিস। হ্যাঁ, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। Combination of poorly sorted predominantly coarse rounded grains suggests the conglomerates formed in high energy environments such as steep gradient stream. Okay, হাই এনার্জি এনভায়রনমেন্ট না হলে এই বড় সড়ক গ্রেটার দেন 2 মিলিমিটারের গ্রেনকে নিয়ে কিন্তু ডিপোজিট করা সম্ভব নয়। ওকে, এরপরে হচ্ছে ব্রেক্সিয়া। ব্রেক্সিয়া গ্রেন সাইজ সেম, কিন্তু সেটা অ্যাঙ্গুলার হবে। ওকে, এইটা ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। কম্বিনেশন অফ poorly sorted predominantly coarse angular grains suggests that ব্রেক্সিয়া form from rapid deposition in high energy environment, same environment দুটোর সঙ্গে, such as steep gradient stream, glacial flood deposit, landslide and aeolian উইথ। অর্থাৎ ওকে, কিন্তু কংগ্লোমারেটের আমার ট্রান্সপোর্টেশনটা বেশি হবে, না হলে আমার রাউন্ডনেসটা আসবে না। শেপ অফ দ্য ক্লাস ইমব্রিকেশন আগে বলে দিয়েছি। আচ্ছা, ইমব্রিকেশনে কোন দিকে ইমব্রিকেশন হয়, আপস্ট্রিম না ডাউনস্ট্রিম? আপস্ট্রিম। ওকে। নেক্সট হচ্ছে অর্থ কংগ্লোমারেট। ওকে, তো অর্থ কংগ্লোমারেট হচ্ছে ক্লাস্ট সাপোর্টেড কংগ্লোমারেট। ওকে, অর্থ কংগ্লোমারেট আছে, প্যারা কংগ্লোমারেট আছে। অর্থ কংগ্লোমারেটটা হচ্ছে ক্লাস্ট সাপোর্টেড কংগ্লোমারেট, অর্থাৎ এই যে এটা হচ্ছে ক্লাস্ট সাপোর্টেড, মানে হচ্ছে প্রতিটা ক্লাস্ট আরেকটা ক্লাস্টের সঙ্গে টাচ অবস্থায় থাকবে, এটাকে বলা হয় ক্লাস্ট সাপোর্টেড। এটা হচ্ছে গ্রেটার দেন 15% ম্যাট্রিক্স, এইটাকে শুধুমাত্র কংগ্লোমারেটও বলা হয়। ওকে, এই লেখাগুলো জাস্ট একবার দেখে নিস, কিছু নেই, জাস্ট পড়ে দিবি একবার। অর্থ কংগ্লোমারেট, এরপর হচ্ছে প্যারা কংগ্লোমারেট, যেখানে ম্যাট্রিক্স সাপোর্টেড। ওকে,
এটা হচ্ছে ম্যাট্রিক্স সাপোর্টেড গ্রেটার দেন 15% ম্যাট্রিক্স, এটাকে বলা হয় ডায়ামিকটাইটস। ওকে, তাহলে এইটা হচ্ছে অর্থ কংগ্লোমারেট, যেটা ক্লাস সাপোর্টেড এটা ওপেন ফ্রেমওয়ার্ক এত কিছু জানার দরকার নেই, জাস্ট অর্থ কংগ্লোমারেট ক্লাস সাপোর্টে জানলেই হবে। প্যারা কংগ্লোমারেট ম্যাট্রিক্স সাপোর্টেড, একটা গ্রেনও কিন্তু একটা গ্রেনের সঙ্গে টাস্ট অবস্থাতে নেই, এইগুলো তো সব ম্যাট্রিক্স, এই কালো কালো যে জিনিসগুলো হচ্ছে ম্যাট্রিক্স। ওকে, তাহলে অর্থ হলো, প্যারা হলো। এরপরে হচ্ছে পলিমিট্রিক অলিগোমিট্রিক, তাহলে অর্থ প্যারা ম্যাট্রিক্সের উপর ডিপেন্ড করে, আর পলিমিট্রিক অলিগোমিট্রিক এটা হচ্ছে ওর কম্পোজিশনাল যে গ্রেনগুলো আছে সেটার উপরে ডিপেন্ড করে। ওকে, পলিমিট্রিকে হচ্ছে ডিফারেন্ট রক টাইপ থাকবে। ওকে, কংগ্লোমারেটের মধ্যে ডিফারেন্ট রক টাইপ থাকবে, সেটা হচ্ছে পলিমিট্রিক। আর পলিমিট্রিকে যে ডিফারেন্ট রক টাইপগুলো থাকে সেগুলো হচ্ছে রিলেটিভলি আনস্টেবল ফ্র্যাগমেন্টস। অলিগোমিট্রিক হচ্ছে ওয়ান রক টাইপ, সাপোজ কোয়ার্জ থাকবে শুধুমাত্র, সেটা অলিগোমিট্রিক, রিলেটিভলি স্টেবল ফ্র্যাগমেন্টস। ওকে, তো পলিমিট্রিক হলো, অলিগোমিট্রিক হলো। এরপরে হচ্ছে এপিক্লাস্টিক কংগ্লোমারেট বলে একটা টার্ম হয়, যেটাকে দুরকম ভাবে ভাগ করা হয়। ইন্ট্রা ফরমেশনাল কংগ্লোমারেট, মানে যেটা হচ্ছে এ কংগ্লোমারেট দ্য লোকালি ড্রাইভ উইদিন দ্য ডিপোজিশনাল বেসিন। ওকে, উইদিন দ্য ডিপোজিশনাল বেসিন যদি ফর্ম করে তাকে ইন্ট্রা ফরমেশনাল বা ইন্ট্রা বেসিনাল, সেম জিনিস, ইন্ট্রা ফরমেশনাল বা ইন্ট্রা বেসিনাল কংগ্লোমারেটও তাকে কিন্তু বলা হয়। ওকে, আর এক্সট্রা ফরমেশনাল হচ্ছে ক্লাস ডিরাইভ ফ্রম এ ডিস্ট্যান্ট সোর্স, প্রথম কথা। আর এক্সট্রা ফরমেশনাল হচ্ছে আউটসাইড দ্য ডিপোজিশনাল বেসিন। ওকে, আউটসাইড দ্য ডিপোজিশনাল বেসিন, সেটা হচ্ছে এক্সট্রা ফরমেশনাল বা এক্সট্রা বেসিনাল। ওকে, ডান। এরপরে হচ্ছে স্যান্ডস্টোন নিয়ে কিছু লেখা আছে। তো স্যান্ডস্টোন রকস আর কম্পোজড অলমোস্ট এন্টায়ারলি অফ স্যান্ডস্টাইজ গ্রেনস, অবভিয়াসলি। এই কি বলে 2 to 1/16 মিলিমিটার, 1/16 মানে হচ্ছে 0.063। এইগুলো কিভাবে ভাগ করা হয়, স্যান্ডস্টোন আর্কো স্যানা ত্যানা, আর কিছু নেই। সেল, ওকে, সেল is a fine-grained, moderately to well-sorted rock formed by the compaction of well-rounded silt and clay-sized grain. এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ওকে, কারণ হচ্ছে এটা উডেন ওয়েন্টার গ্রেন সাইজ স্কেলের সময় পড়েছিলাম, সেল যে গ্রেন সাইজটা, এই গ্রেন সাইজটা কিন্তু উডেন ওয়েন্টওয়ার্টে উল্লেখ নেই। ওকে, উডেন ওয়েন্টওয়ার্টে উল্লেখ নেই, সিল্ট এবং ক্লে উল্লেখ আছে। অর্থাৎ সিল্ট এবং ক্লে, এই পুরো যে গ্রেন সাইজের যে রেঞ্জটা, এই দুটো রেঞ্জ নিয়ে যে জিনিসটা তৈরি হচ্ছে, সেই পুরো জিনিসটাকে একসঙ্গে বলা হচ্ছে সেল। ওকে, আর সেলের মধ্যে ফিসিলিটি আছে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেলের মধ্যে ফিসিলিটি থাকে, তার মানে পার্ট পার্ট করে ভেঙে যাওয়ার মতো যে একটা জিনিস। আর সেল হচ্ছে অ্যাকাউন্ট ফর 50% অফ সেডিমেন্টারি রক, মানে ম্যাক্সিমাম সেডিমেন্টারি রক হচ্ছে সেল। পরে হচ্ছে সিলস্টোন, সিলস্টোন ইজ ফাইনার গ্রেন দ্যান স্যান্ডস্টোন বাট কোর্সার দ্যান মার্ডস্টোন, সেম জিনিস। মার্ডস্টোন হচ্ছে সিল্ট সাইজড অ্যান্ড ক্লে সাইজড গ্রেনস। ওকে, অ্যান্ড আর অফেন কনসলিডেটেড উইথ লিটিল পোর স্পেস। এই মার্ডস্টোন আর সিলস্টোন দুটোর গ্রেন সাইজ কিন্তু সেম, মানে সিল্ট আর ক্লে, কিন্তু সেলের কি বলে, সেলের মধ্যে ফিসিলিটি থাকে কিন্তু মার্ডস্টোনের মধ্যে কোনো ফিসিলিটি থাকে না, ডোন্ট কন্টেন ল্যামিনেশন অর ফিসিলিটি। এটাই শুধুমাত্র মার্ডস্টোন আর সেলের মধ্যে ডিফারেন্স। এবার হচ্ছে কেমিক্যাল সেডিমেন্টারি রক। কেমিক্যাল সেডিমেন্টারি রক গুচ্ছানো আছে লাইমস্টোন, চার্ট রক, সল্ট, হ্যানা ত্যানা। ওকে, লাইমস্টোন হচ্ছে ফর্ম বোথ ইনঅর্গানিক্যালি অ্যান্ড অর্গানিক্যালি, কারণ হচ্ছে লাইমস্টোন হচ্ছে বায়োকেমিক্যাল, ক্লাস শুরুতেই বললাম বায়োকেমিক্যাল। ওকে, বায়ো মানে হচ্ছে যে সমস্ত ওই গ্যাস্ট্রোপোর, বায়ো কি বলে বাইভার্ব, এই সমস্ত অর্গানিজমগুলো সেগুলো হচ্ছে বায়ো, আর কেমিক্যাল হচ্ছে ডিরেক্ট কেমিক্যাল প্রেসিপিটেশনের জন্য। এখানে লেখা আছে যে অর্গানিক্যালি লাইমস্টোন ইজ ফাউন্ড ইন ফর্মস অফ কোরাল রিফ, কোকুইনা জোনগুলো হচ্ছে এ রক কম্পোস্ট অফ সেলফ ফ্র্যাগমেন্টস। ওকে, অনেক সময় সেডিমেন্টারি লেয়ারের মধ্যেই কোকুইনা জোনগুলো দেখতে পাওয়া যায়। কোকুইনা জোন মানে হচ্ছে যে সেলফ ফ্র্যাগমেন্টসগুলো আছে, ওই ফ্র্যাগমেন্টস থেকে একটা লেয়ারিং তৈরি হয়ে গেছে। ওকে, তো এটা হচ্ছে কোকুইনা জোন অ্যান্ড চক। আর ইনঅর্গানিক লাইমস্টোন ইনক্লুড হচ্ছে ট্রাভেরটাইন, মানে হচ্ছে যেগুলো ওই ট্রাভেরটাইনটা কি যেন হচ্ছে ওই কি বলে কার্স্ট টোপোগ্রাফি,
তারপরে হচ্ছে হট স্প্রিং এর মধ্যে যে কার্বনেট রকগুলো পাওয়া যায় সেটাকে ট্রাভার্টাইন বলে। উলিথিক লাইমস্টোন, ডলস্টোন এটসেট্রা। Chart. Chart is name used for chart is name used for the number of very compact hard blocks made up of microcrystalline quartz. Okay, তো চার্ট হচ্ছে কোয়ার্টজের একটা মাইক্রোক্রিস্টালাইন পার্ট ভ্যারাইটি। ওকে, মাইক্রোক্রিস্টালাইন ভ্যারাইটি। আর একটা ভ্যারাইটি হচ্ছে ফ্লিন্ট, আর একটা ভ্যারাইটি হচ্ছে জ্যাসপার। এগুলো সবই কিন্তু কোয়ার্টজের মাইক্রোক্রিস্টালাইন ভ্যারাইটি। জিপসাম হচ্ছে ওই কেমিক্যাল প্রেসিপিটেশন, অবভিয়াসলি মানে কোনো একটা ইয়ে আছে, সে কি বলে সল্ট ওয়াটার আছে, এখান থেকে ইভাপোরেশন হচ্ছে, জলটা বেরিয়ে যাচ্ছে, আর কি বলে সল্ট পার্টিকেলগুলো স্যাচুরেশন হচ্ছে, যখন আমার ওভার স্যাচুরেশন হয়ে যাবে তখন আমার জিপসামগুলো তৈরি করবে। ওকে, জিপসামগুলো তৈরি করবে। আর হচ্ছে কোল কি? কোলকে বলা হয় একটা অর্গানিক সেডিমেন্টারি রক। কোল কিন্তু মেটামরফিক রক নয়। ওকে, কোল কিন্তু অর্গানিক সেডিমেন্টারি রক। এইটুকু জানলেই হবে। আর বাকিটা তো কোলের জিনিসপত্রগুলো ইকোনমিক জিওলজিতে পড়ানো হয়ে গেছে মনে হয়, ঠিক খেয়াল নেই, তো ওটা একটু দেখে নিস। ওকে, এই গেল শেষ। ওকে। দাদা, হুম। ওই যে অথিজেনিক ওগুলোর কি মানে?